ডুয়েট নিয়ে কিছু কথা, কারো মনের স্বপ্নগাথা, হৃদয়ের দুঃখ ব্যথা, কিভাবে হলো স্বপ্ন জয় শুনবো আজ আমরা নিশ্চয়ই। চলুন শুনে আসি ডুয়েট ভর্তি যুদ্ধের এক হার না মানা লড়াকু যোদ্ধার গল্প। আজ আমরা স্টুডিওতে এমন এক যোদ্ধাকে আমন্ত্রণ জানিয়েছি যিনি পলিটেকনিক লাইফে ফেল করেছিলেন, হারিয়েছিলেন জীবন থেকে একটি বছর। 4 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে লাগিয়েছিলেন 5টি বছর। ইচ্ছে ছিল অদম্য, স্বপ্ন ছিল জয়ের, সেই থেকে ডুয়েট জয়ের অদম্য নেশা। পরবর্তীতে তিনিই ঘুরে দাঁড়ালেন, শুধু ঘুরে দাঁড়ালেনই না, বরং ডুয়েট ভর্তি যুদ্ধে নিজ গ্রুপে প্রথম স্থান অধিকার করলেন। আজ আমরা এমন এক লড়াকু যোদ্ধার শিক্ষা জীবনের উত্থান পতনের গল্প জানবো, যার মাধ্যমে অনুপ্রাণিত হবে আমাদের আগামীর ডুয়েটিয়ানরা। কেমন আছেন বাপি শাহরিয়ার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি আসলেন, দেখলেন এবং জয় করলেন। ডুয়েটের যে স্বপ্ন আপনি জয় করলেন, এই জয়কে কিভাবে মূল্যায়ন করেন? আসলে এটি যে খুব বড় একটি স্বপ্ন যাই আমি ঠিক সেভাবে দেখি না। আবার যেটি বললেন যে একদম খুব সহজলভ্য স্বপ্ন যাই, সেটিও মনে করি না। আমার কাছে যেটি মনে হয়, ডুয়েট একটা প্ল্যাটফর্ম। আমি যদি জীবনে অনেক বড় কিছু করতে চাই, সফলতার যদি একদম স্বর্ণ শিখরে পৌঁছাতে চাই, কিন্তু সেই স্বপ্ন শিখরে সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর একটি প্ল্যাটফর্ম, একটি স্টেজ হচ্ছে ডুয়েট। কিভাবে ডুয়েটের স্বপ্ন দেখা শুরু করলেন এবং কখন দেখা শুরু করলেন? পলিটেকনিক সম্পর্কে ইনফরমেশন জানতে যেয়ে বা পলিটেকনিক সম্পর্কে জানতে যেই আমার কাছে তথ্য আসে যে গাজীপুরে একটি প্রতিষ্ঠান আছে, একটি বিশ্ববিদ্যালয় আছে, যেখানে শুধুমাত্র পলিটেকনিকের শিক্ষার্থীরাই পড়াশোনা করতে পারে পলিটেকনিকের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর। তো সেই জায়গাটি থেকে আমি আসলে পলিটেকনিকে ভর্তি হওয়ার আগেই ডুয়েটে এসেছিলাম ডুয়েটকে দেখার জন্য। কাজেই পলিটেকনিকে ভর্তি হওয়ার আগেই ডুয়েট সম্পর্কে কিছুটা হলেও আমি জানতে পেরেছি, এবং সেদিন যে ডুয়েটে আসলাম, ডুয়েটকে দেখলাম, সেইখান থেকেই প্রথম ডুয়েটে পড়ার স্বপ্ন এবং ডুয়েটের এই সবুজ প্রাঙ্গণে নিজেকে বিচরণ করার স্বপ্নটা আসলে সেই পলিটেকনিকে ভর্তি হওয়ার আগে থেকেই স্বপ্নটা আমার শুরু। আচ্ছা, দীর্ঘমেয়াদী একটা স্বপ্নের বাস্তবায়ন হয় একটা দীর্ঘ পরিক্রমার ভিতর দিয়ে। তো আপনি কি প্রথমবারেই ডুয়েটে চান্স পেলেন? হ্যাঁ, আমি একভাবে বলতে গেলে প্রথমবারেই ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছি। আবার অন্যভাবে বলতে গেলে আমি আমার ব্যাচের পলিটেকনিকের যে আমার ফ্রেন্ডরা ছিল তাদের সাথে কিন্তু প্রথমবারেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি, কারণ অষ্টম সেমিস্টারে, আমাদের সময় অষ্টম সেমিস্টারেও ক্লাস হতো, সপ্তম সেমিস্টারে ছিল হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। অষ্টম সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আমি একটা সাবজেক্টে ফেল করি। ফেল করলেন, রিভিউ দিলেন, তখনকার অনুভূতিগুলো কেমন ছিল? খুবই কষ্টদায়ক, প্যাথেটিক, কারণ আমার সব ফ্রেন্ডরাই পরীক্ষা দিচ্ছিল, ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছিল, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পারছিলাম না। পারিবারিক সমস্যা, সামাজিক অবমূল্যায়ন, সবকিছু মিলে খুবই কষ্ট এবং যন্ত্রণাদায়ক সময়ের ভিতর দিয়ে আসলে আমাকে ওই সময়টা অতিবাহিত করতে হয়েছে। এরপরেও কি করে আপনি ডুয়েটে চান্স পাওয়ার স্বপ্নকে নিজের মাঝে জীবন্ত রাখলেন? এই সম্পূর্ণ কৃতিত্বটাই হচ্ছে আমার পরিবারের। আমি হতাশ হয়ে গিয়েছিলাম ফেল করার পর। আমি ভেবেই নিয়েছিলাম যে আসলে আমাকে দিয়ে কোনো কিছুই হবে না। আমি একরকম ধরেই নিয়েছিলাম যে আমাকে দ্বারা কিছুই হবে না, আমি ব্যর্থই হব। তো সেই জায়গা থেকে আমার পরিবারই আমাকে আবার শক্তি যোগায়, উৎসাহ যোগায়, এবং এর সাথে আমি যখন প্রথমবার গাজীপুরে এসেছিলাম তখন আমার এই ডুয়েটের কিছু বড় ভাই, আমার খুবই শ্রদ্ধেয় তনু ভাই, মিঠু ভাই, সৌরভ ভাই, তাদের উৎসাহ উদ্দীপনার মাধ্যমেই পরবর্তীতে আমি আবারও গাজীপুরে আসি এবং আবারও ডুয়েট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হওয়ার যে শক্তি, যে সাহস, সেটুকু দেখাতে সমর্থ হই। বিনম্র শ্রদ্ধা ওই সকল অভিভাবকদের যারা আমাদের দুঃসময়ের কাণ্ডারি, এবং কৃতজ্ঞতা ওই সকল বড় ভাইদের যারা আমাদের পথ প্রদর্শক। আসলে আপনার অ্যাডমিশন প্রস্তুতিটা তখন কেমন ছিল? অ্যাডমিশনের প্রস্তুতিটা আমার শুরু থেকেই মোটামুটি ভালোই ছিল। আমি আসলে শুরু থেকেই চেষ্টা করতাম সেটি হচ্ছে যে আমি যে যাদের গাইডলাইন ফলো করতাম, যে কোচিংয়ের বা যেটা গাইডলাইনটা ফলো করতাম, সেই গাইডলাইন অনুযায়ী রেগুলার প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করার জন্য, এবং এভাবে প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করার মাধ্যমে মোটামুটি একটা ভালো প্রস্তুতি আমি নিতে সমর্থ হই। প্রস্তুতি শেষ হলো, পরীক্ষা দিলেন, রেজাল্টের অপেক্ষা। কি মনে হচ্ছিল তখন? পরীক্ষা দেওয়ার পর আমার যখন পরীক্ষা দিয়ে বের হলাম, আমার কিছু ফ্রেন্ডদের সাথে কথা হলো এবং অন্যান্য যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের সাথে কথা হলো। অনেকেই বলছিল 260, 250, 70 মার্কস তারা অ্যান্সার করে এসেছে, এত মার্কস তারা ক্যারি করবে। তো আমি তখন একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ, আমি হয়তো 190, 200 মার্কস মতো মোটামুটি কনফার্ম আনসার করে এসেছি, বাকি 30-40 মার্কস আনসার করেছি, বাট আমি জানি না সেটা হয়েছে কি হয় নাই।
তো আমি চান্স পাবো কি পাবো না খুবই কনফিউশনে ছিলাম, এবং আমি ধরেই নিয়েছিলাম আমি চান্স পাবো না। তো আমাদের রেজাল্ট দেওয়ার আগের যে 3 দিন এই সময়টা বিছানায় শুয়ে থাকতাম, চোখ দিয়ে পানি পড়তো অঝরে, ভাবতাম আমি তো চান্স পাবো না, আমি কি করব, আমাকে দ্বারা কি হবে, আমি আদৌ কি আমাকে দ্বারা জীবনে কিছু হবে কিনা। তো খুবই টেন্সড, কষ্টদায়ক, একাকী সময় কেটেছে আসলে ওই 3 দিন। আচ্ছা, 3 দিন পর যখন রেজাল্ট পেলেন তখন আপনার অনুভূতিটা কি ছিল? আমি ওই সময়টা একটু অসুস্থ ছিলাম, তো একটু অনুভূতিহীনই মনে হচ্ছিল নিজেকে। আমি মনে করেছিলাম চান্স পাবো না। সেই জায়গাটি থেকে আমাদের একজন শ্রদ্ধেয় বড় ভাই ডুয়েটার আমাকে ফোন দিয়ে বললেন, বাপ্পি মিষ্টি নিয়ে আসো। আমি বললাম, ভাই কি হয়েছে, মিষ্টি কেন নিয়ে আসবো? তো ভাই বললেন, তুমি তো চান্স পেয়েছো। তো তখন আসলে চমৎকার ভালো লাগার যে একটা অনুভূতি, আমার কাছে আসলে সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগছিল সেটি হচ্ছে যে আমি এর আগে আমার পরিবার আমার কাছ থেকে চেয়েছে বা আমার পরিবার কোনো একটা স্বপ্ন দেখেছে, তাদের কোনো স্বপ্ন আমি বাস্তবায়ন করতে পারিনি। তো এটি ছিল হচ্ছে প্রথম একটা স্বপ্ন যেটি আমার ফ্যামিলি দেখেছে আমার হয়ে, যে হ্যাঁ আমি ডুয়েটে চান্স পাবো, এবং সেই স্বপ্নটিকে আমি বাস্তবায়ন করতে পেরেছি। সো খুবই ভালো লাগার এবং অনন্য সাধারণ একটা অনুভূতি। আপনি চান্স পেলেন, বরং সাধারণ কোনোভাবে নয়, নিজ গ্রুপে প্রথম স্থান অধিকার করলেন। ধাক্কা খাওয়া, সেখান থেকে ঘুরে দাঁড়ানো। তাহলে আপনি কি প্রথম স্থান অধিকার করার জন্যই পড়েছিলেন? আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেটি হচ্ছে যে যদি কোনো শিক্ষার্থী অ্যাডমিশনে থাকা অবস্থায় প্রথম স্থান অধিকার করার জন্য পড়াশোনা করে, আমার মনে হয় সে চান্সই পাবে না। কারণ সেক্ষেত্রে প্রত্যাশার চাপটা এত বেশি থাকবে যে তার পক্ষে পরীক্ষার হলের যে 2 ঘন্টা সময়, আমাদের সময় 3 ঘন্টা ছিল, এই 2 ঘন্টায় সে যেটুকুও জানে সেইটুকু ক্লিয়ারলি আউটপুট দেওয়া তার পক্ষে এতটাই কষ্টসাধ্য হবে যে সে হয়তো চান্সই পাবে না। সো আমার মতে কারোরই উচিত হবে না যে আমি প্রথম হব এই ধরনের কোনো চিন্তাধারা করে পড়াশোনা করার। জাস্ট নিজের কাজটা করে যাওয়া উচিত, পড়াশোনা করে যাওয়া উচিত, বাকিটা আল্লাহর হাতে। যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছে, তো অনেকেই আছে যারা ভবিষ্যৎ ডুয়েটিয়ান, তো তাদেরকে কিভাবে প্রস্তুতি নিতে বলবেন? ধন্যবাদ। আসলে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, সাধারণত দেখা যায় যে গাজীপুরে এসে যারাই হচ্ছে ডুয়েট অ্যাডমিশনের প্রিপারেশন নেয়, তারা যে কোনো একটা গাইডলাইনের আন্ডারে থেকে নেয়, হয়তো কেউ কোচিংয়ের আন্ডারে বা যে কোনোভাবেই হোক। আমার সাজেশন হচ্ছে যে গাইডলাইনটার আন্ডারে থেকেই পড়াশোনা করবে, প্রতিদিনকার পড়াশোনা প্রতিদিন করতে হবে। আজকে আমাকে কোনো একটা জায়গা থেকে যেটুকু পড়তে দেওয়া হলো, যেটুকু ক্লাস নেওয়া হলো, আজকে এসে পরবর্তী ক্লাসের আগেই ওইটুকু পড়া কমপ্লিট করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে যদি প্রতিদিনকার পড়া প্রতিদিন কমপ্লিট করা যায়, তাহলে খুব ভালো একটা প্রিপারেশন নেওয়া খুবই সম্ভব। আচ্ছা, এই মুহূর্তে আমাদের ডুয়েট অ্যাডমিশন শিক্ষার্থীদের ভিতর 2 ধরনের শিক্ষার্থী দেখা যায়। যারা কিছু শিক্ষার্থী আছে যারা পলিটেকনিক থেকেই পূর্বেই কিছু প্রস্তুতি গ্রহণ করে, আর কিছু শিক্ষার্থী আছে যারা এখানে এসে ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। তো আপনি এই 2 শিক্ষার্থীগুলোকে কিভাবে মূল্যায়ন করেন? এক্ষেত্রে যারা আগে থেকে একটু ডুয়েট অ্যাডমিশনের সিলেবাস সম্পর্কে একটু জেনে আসছে, একটু প্রিপারেশন নিয়ে আসছে, তারা অবশ্যই এগিয়ে থাকবে, আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু যারা একেবারেই কিছু জানে না, তাদেরও ভয় পাওয়ার কিছু নেই। কারণ এই ক্ষেত্রে গাজীপুরে আসার পর যে প্রতিষ্ঠানের আন্ডারে থেকেই সে নিজেকে প্রস্তুত করুক, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একদম শূন্য থেকেই শুরু করে। অর্থাৎ একটা স্টুডেন্ট কিছুই জানে না, সেই জায়গা থেকেই শুরু করে। বাট করণীয়টা হচ্ছে একদম প্রথম দিন থেকেই সিনসিয়ারলি, সিরিয়াসলি এবং কন্টিনিউয়াসলি পড়াশোনা করা। যদি কেউ আজকের পড়াটা কালের জন্য ফেলিয়ে রাখে, আমার মনে হয় এটি তার চান্স পাওয়ার জন্য বড় একটা কাল হয়ে দেখা দিতে পারে। বাপ্পি শাহরিয়ার অনেকটা ঠিক বলেছেন, এবং এখানে অনেকে যোগ্য থাকার পরেও ডুয়েটের চান্স পায় না। সেক্ষেত্রে এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চাচ্ছেন? আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে চান্স পাওয়ার যোগ্যতা সম্পন্ন অনেক স্টুডেন্টই কিন্তু দেখা যায় ভর্তি পরীক্ষায় ঝরে পড়ে। দেখা যাচ্ছে যতটুকু মার্কস পেলে হয়তো সে চান্স পেত, ততটুকু মার্কস পাওয়ার মতো যোগ্যতা বা প্রশ্নের অ্যান্সার করার যোগ্যতা তার থাকা সত্ত্বেও সে কিন্তু চান্স পাচ্ছে না। কারণ হচ্ছে পরীক্ষার হলে ভুল করা। এটি প্রধানতম কারণ ভালো স্টুডেন্ট বা যারা মোটামুটি যোগ্যতা সম্পন্ন স্টুডেন্টদের চান্স না পাওয়ার জন্য। সেক্ষেত্রে আমার সাজেশন হবে প্রত্যেকটি পরীক্ষা, অর্থাৎ ডুয়েটের অ্যাডমিশন টেস্টের আগে যতগুলো পরীক্ষায় সে অংশগ্রহণ করুক, কোচিংয়ের ক্লাস টেস্ট বা আদার্স যতগুলো পরীক্ষা অংশগ্রহণ করুক, প্রত্যেকটি পরীক্ষা অত্যন্ত যত্নের সাথে এবং রেগুলার কেয়ারফুলি দেয়া। এবং পরীক্ষার হলে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটি হচ্ছে প্রশ্নটা খুব ভালো করে পড়া। প্রশ্ন ভালোভাবে না পড়ার জন্যই অধিকাংশ স্টুডেন্টের কিন্তু চান্স মিস হয়ে যায়। কারণ
আমি যদি একটা প্রশ্ন সঠিকভাবে উপলব্ধি করে না করতে পারি, তাহলে আমি একটা প্রশ্ন 30 সেকেন্ড ধরে পড়ে 2 মিনিট ধরে আনসার করি, আমি যদি ভুলভাবে প্রশ্নটা রিড করি, তাহলে কিন্তু আমার ওই 2 মিনিট 2.5 মিনিটই নষ্ট। বাট আমি যদি 1 মিনিট ধরে মনোযোগ সহকারে পড়ে প্রশ্নটা বুঝতে পারি এবং এরপরে আরও 2 মিনিট ধরে আনসার করি, 3 মিনিট যাই, আমার এই 3 মিনিট কিন্তু কাজে লাগবে। যদি আমি খুব তাড়াহুড়ো করে 30 সেকেন্ড সময় ইউজ করি প্রশ্ন পড়তে, তাহলে কিন্তু ওই 2.5 মিনিট কোনো কাজে লাগবে না। সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা ওয়ার্ড খুব যত্ন নিয়ে পড়তে হবে, প্রশ্নে কি বলছে সেটি বুঝে আনসার করতে হবে। সেক্ষেত্রে ভুল পরিহার করা সম্ভব এবং তাহলে খুব সহজে চান্স পাওয়া সম্ভব। ধন্যবাদ বাপি শাহরিয়ারকে অনেক মূল্যবান সময় আমাদের সাথে স্পেন্ড করার জন্য, এবং আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে ডুয়েট ভর্তি বিষয়কে বিভিন্ন তথ্য তুলে ধরার, এবং বাপি শাহরিয়ারের জীবনের উত্থান পতনের কিছু অংশ হয়তো আমরা তুলে ধরতে পেরেছি এই অনুষ্ঠানের মাধ্যমে। তো এরপরেও আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন জানার থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং শেষবারের মতো আমরা বাপি শাহরিয়ারের কাছে যাব এবং চেষ্টা করব যে বাপি শাহরিয়ার আর কিছু বিষয় বলার আছে কিনা। শেষে আমি আরেকটি কথা বলতে চাই। দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টের কাছ থেকে আমরা এই ধরনের কথা শুনে থাকি, ভাই আমি তো পড়াশোনা করছি কিন্তু পরীক্ষায় তো ভালো করতে পারছি না। তো আমি একটা কথা বারবারই বলি, ডুয়েট অ্যাডমিশন একটি টেস্ট ম্যাচ, ইটস এ টেস্ট ক্রিকেট, ইটস নট ওয়ান ডে অর T20। এখানে ইম্প্রোভাইজিং শর্টস খেলার মতো কোনো সুযোগ নেই। অর্থাৎ আমি আজকে অনেক পড়াশোনা করলাম, 2 দিন পড়লাম না, এই ধরনের কোনো সুযোগ নেই। প্রত্যেকটা দিন তাকে রেগুলারলি পড়াশোনা করতে হবে এবং একটা নির্দিষ্ট ম্যানারে নির্দিষ্ট সিস্টেমে পড়াশোনা করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথাটি হচ্ছে মার্কস ক্যারি করাটা একটা হ্যাবিট, অর্থাৎ পরীক্ষার হলে মার্কস পাওয়াটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে। সেজন্য যে কাজটা করা উচিত, যখন প্রিপারেশন নেবে সেই সময় যতগুলো পরীক্ষা অংশগ্রহণ করবে, প্রত্যেকটি পরীক্ষার আগে ওই পরীক্ষার সিলেবাস কমপক্ষে 3 বার রিভাইজ করে আসতে হবে। অর্থাৎ যদি কোনো স্টুডেন্টের তার সামান্য একটা ছোট্ট একটা বিষয় পরীক্ষা থাকে, ক্লাস টেস্ট বা আদার্স কোনো টেস্ট যেটা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার আগে, ওই সিলেবাসটুকু যদি সে 3 বার রিভাইজ করে এসে পরীক্ষায় বসতে পারে, তাহলে কিন্তু তার মার্কস ভালো ক্যারি করার সম্ভাবনা বেশি। এবং যখন একটা স্টুডেন্ট 1টা 2টা 3টা এমন করে যদি 10টা পরীক্ষা সে ভালো প্রিপারেশনে ভালো মার্কস ক্যারি করতে পারে, দেখা যাবে 11তম পরীক্ষায় যদি তার প্রিপারেশন একটু কমও থাকে, তখনও কিন্তু পরীক্ষায় ওই যে কন্টিনিউয়াসলি সে ভালো মার্কস পাচ্ছিল, এই অভ্যাসটার জন্য অনেক ক্ষেত্রে ভালো মার্কস চলে আসবে। সো ক্রিকেট একটা কথা বলা হয়ে থাকে যে উইনিং ইজ এ হ্যাবিট, কোনো ক্যাপ্টেনই তার উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না। ঠিক তেমনি অ্যাডমিশনের জন্য মার্কস ক্যারি করাটাকে অভ্যাসে পরিণত করতে হবে। তো এই সামান্য বিষয়গুলো যদি কেউ ফলো করতে পারে রেগুলারলি, এবং যার যে বিষয়টা দুর্বল থাকে, অনেকে হয়তো ফিজিক্সে দুর্বল থাকে, কেউ ম্যাথে দুর্বল থাকে, কেউ কেমিস্ট্রিতে থাকে, কেউ ডিপার্টমেন্টে দুর্বল থাকে, অনেকে কি করে দুর্বলতাটাকে একদম বাদ দিয়ে যাচ্ছে, আমি এটা পারি না, আমি এটা পারবো না। কিন্তু সেটা না করে যার যে জায়গাটিতে দুর্বলতা, ওই জায়গাটি বারবার প্র্যাকটিস করে দুর্বলতাটাকেই শক্তির জায়গাতে পরিণত করা, এটি যদি সম্ভব হয়, তাহলেই পলিটেকনিকে আজকে যে স্টুডেন্টরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ছে, তারাই খুব সহজেই আগামী দিনের ডুয়েটিয়ান হিসাবে নিজেদেরকে গর্বিত পরিচয় দেওয়ার যোগ্যতা অর্জন করবে। তো আশা করি আজকে আমাদের ভিডিওটি যারা দেখছেন তারা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হবেন এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর আগামী দিনের ডুয়েটিয়ান হিসাবে দেশ এবং জাতিকে সেবা করার যে স্বপ্ন, সেই স্বপ্নটি তাদের বাস্তবায়িত হবে। অনেক মূল্যবান তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম, এবং শেষ মুহূর্তে আমি একটি তথ্য ইনক্লুড করব যে মূলত আমাদের এই ভিডিওর একটি উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমি অনেককেই দেখেছি যারা চান্স না পাওয়ার একটি বড় কারণ থাকে, তারা হচ্ছে কাকে ফলো করবে। কারণ এখানে যে কয়জন ডুয়েটিয়ান আছে প্রত্যেকেই তার নিজস্ব স্টাইলে চান্স পায়। সেই ক্ষেত্রে আসলে আপনি যখন চান্স পাবেন, সেক্ষেত্রে আপনাকেও নিজস্ব একটা স্টাইল তৈরি হবে। এই স্টাইলটা সম্পর্কে আপনি যাতে আগে থেকেই খুঁজে নিতে পারেন, বুঝে নিতে পারেন, সেই জায়গা থেকেই আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করা। তাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের যদি বিন্দু মাত্র উপকার হয়ে থাকে, তাহলেই আমরা সার্থক মনে করব নিজেদের। আর এই বলে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি জানাচ্ছি।